অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি হোটেলে এই বৈঠক হয়। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সে সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাসবাদ প্রতিরোধ, শ্রম সমস্যা এবং পাচার হওয়া অর্থ উদ্ধারের বিষয়ে আলোচনা হয়। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইন বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একথা বলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূস ও গুতেরেসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থনের কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ডক্টর মোহাম্মদ ইউনূস ও অ্যান্টনিও গুতেরেসের মধ্যকার আলোচনায় রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতি পূর্ণ সমর্থনের গুরুত্ব ও জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের প্রতিশ্রুতির বিষয়টি উঠে আসে। জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নিয়ে আরো জানাতে নিউ ইয়র্ক থেকে যোগ দিয়েছেন আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি এস এম সোলাইমান। ডক্টর মোহাম্মদ ইউনূস তো বিশ্বের বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের আর কি কর্মসূচি রয়েছে? সোলাইমান, ডক্টর মোহাম্মদ ইউনূস তো রাষ্ট্রের বিভিন্ন নেতাদের সঙ্গে এখন পর্যন্ত আলোচনা করেছেন বিভিন্ন বিষয়ে। আজকে তার আর কি কর্মসূচি রয়েছে? আজকে হচ্ছে শেষ দিন। শুক্রবার তিনি ৮ নম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ৮ নম্বর বক্তা হিসেবে রয়েছেন এবং তিনি আজকেই জাতিসংঘের ৭৯তম অধিবেশনে তিনি ভাষণ দেবেন এবং এরপরে তিনি রাতের ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন। তবে একটা বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, আজকে শনিবার বৃহস্পতিবার সারাদিন তিনি অত্যন্ত কর্মব্যস্ত সময় কাটিয়েছেন এবং তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকনের সাথে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তিনি এছাড়া তিনি ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাথে তিনি একটি বৈঠক করেছেন। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্যে তিনি বলেছেন যে এই বাংলাদেশের 15 থেকে 29 বছর বয়সী 27 মিলিয়ন তরুণ যুবক রয়েছে, যাদের শ্রম এবং মেধাকে কাজে লাগিয়ে বাংলাদেশে অনেক ভালো কিছু করতে পারে এবং তিনি বিদেশি এবং বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশে এই মুহূর্তে নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য পুঁজি বিনিয়োগ এবং ব্যবসায়ের জন্য ভালো পরিবেশ সৃষ্টি হয়েছে বলে তিনি জানান। তিনি বলছেন গত 1 মাসে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে বাংলাদেশে এখন বিনিয়োগে আর কোনো বাধা নেই এবং দুর্নীতি অনেকটা কমে এসেছে এবং তিনি বলেছেন যে আইএমএফের সাথে ওনার কথা হয়েছে এবং তিনি বিভিন্ন দাতা সংস্থা এবং আন্তর্জাতিক মুদ্রা সংস্থার সাথে তার কথা হয়েছে যে এবং তারা কথা দিয়েছেন যে বিদেশ থেকে পাচার হওয়া তার অর্থগুলো বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য তারা আশ্বাস দিয়েছেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, গতকাল নিউ ইয়র্ক টাইমসে এর একটি অনুষ্ঠানে তিনি নিউ ইয়র্ক টাইমসের সাথে একটি সাক্ষাৎকারে বলেছেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবশ্যই ফিরিয়ে আনা উচিত। তিনি যদি অপরাধী হয়ে থাকে, দোষী সাব্যস্ত হয়, তাহলে বাংলাদেশের আইনে ওনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা রয়েছে এবং ফিরিয়ে আনা উচিত এবং বাংলাদেশের আইনে ওনার বিচার হওয়া উচিত। এবং তিনি আরেকটা কথা বলেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে মুদ্রা গত 1 মাস এই সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে মুদ্রার স্থিতিশীলতা বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশে এখন বিনিয়োগের জন্য উপযুক্ত সময় এবং তরুণ নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে নিয়ে যাবে। নিউ ইয়র্ক থেকে জাতিসংঘের অধিবেশনের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি এস এম সোলাইমান। জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর বাংলাদেশের অর্থনীতির জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে।
বড় অঙ্কের ঋণ সহায়তা পেতে আন্তর্জাতিক সংস্থার প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন হলে বৈদেশিক মুদ্রার সংকট মোকাবেলা সহজ হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক জোরদারের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধান, বিদেশি বিনিয়োগেও গতি আসবে। দীর্ঘ সময়ের দুর্নীতি, অর্থ পাচার, ভুল নীতির দায়ে দেশে বৈদেশিক মুদ্রার সংকট প্রকট হয়েছে 2 বছর ধরে। সবশেষ তথ্য মতে 17 সেপ্টেম্বর রিজার্ভ $24.3 বিলিয়ন দাঁড়ায়। আইএমএফের BPM-6 স্ট্যান্ডার্ডে যা $20 বিলিয়ন নিচে। এ অর্থে দেশের 3 মাসের আমদানি ব্যয় নিষ্পত্তি চ্যালেঞ্জিং। সেই সঙ্গে বিদ্যুৎ জ্বালানি আমদানিতে বকেয়া ছাড়িয়েছে $2 বিলিয়ন। এমন পরিস্থিতিতে সরকার এডিবি থেকে প্রায় $2 বিলিয়ন, আইএমএফ থেকে $3 বিলিয়ন ঋণ পেতে চায়। অন্তর্বর্তী সরকার প্রধানের এবারের সফরে বিশ্বব্যাংক থেকে $3.5 বিলিয়ন ঋণ, যুক্তরাষ্ট্র থেকে $20 কোটি সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে। ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্টের মিটিং থেকে যে $3.2 বিলিয়ন কথা আসলো, আইএমএফ ম্যানেজিং ডিরেক্টরের সাথে মিটিংয়ে যে $3 বিলিয়ন রিকোয়েস্ট বাংলাদেশ করেছে, সেটার ব্যাপারে একটা আর্লি পজিটিভ ইন্ডিকেশন এসছে। এগুলো আমার মনে হয় যদি সবগুলোই একটা ম্যাচিউরিটির দিকে যায়, দিস উইল বি এক্সট্রিমলি হেল্পফুল। এদিকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক দুদেশের সম্পর্ক জোরদারের স্পষ্ট বার্তা দিয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এতে দেশটিতে শুল্কমুক্ত বাজার সুবিধা পাওয়া, বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে সুফল মিলতে পারে বলে মত তাদের। শুল্কমুক্ত বাজারের বিষয় রয়েছে, এখানে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সহযোগিতার বিষয় রয়েছে, আর্থিকভাবেও তারা বিভিন্ন ঋণ এবং যে গ্র্যান্ট আছেন এটা দেন, সেই ব্যাপারে আলোচনা এসছে। এবং সার্বিকভাবে আমি মনে করি যে এটা যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র খুবই গুরুত্বপূর্ণ বৈশ্বিক নেতা, তাদের সাথে সম্পর্ক এটা গুরুত্বপূর্ণ হবে। ফলে সেই দিক থেকেও আমার মনে হয় যে অর্থনৈতিক একটা নতুন দ্বার উন্মোচন হবে। বৈদেশিক মুদ্রার যোগান বাড়াতে বিদেশি ঋণ নির্ভর প্রকল্প বাস্তবায়নেও বাড়তি গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্ক টাইমস আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সংস্কার প্রক্রিয়া শেষে কবে নির্বাচন হবে সেই সময়সীমা তার জানা নেই। জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বুধবার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক টাইমস আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে কিনা সে বিষয়ে জানতে চাইলে এর জবাবে ডক্টর ইউনূস বলেন, অপরাধী হলে বিচারের মুখোমুখি করাতেই হবে। অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে। তেমনটা হলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। এ সময় নিজের রাজনৈতিক পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই তার। বাংলাদেশে কবে নির্বাচন হবে তার কোনো সময়সীমা তার কাছে নেই বলেও জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন পথ চলা শুরু হয়েছে, আমরা চাই না তা ক্ষুণ্ণ হোক। আমরা আর আগের অব্যবস্থাপনায় ফিরতে চাই না। সংস্কারের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ গড়তে চাই। এটি আমাদের কাছে একটি বড় চ্যালেঞ্জ। এই সংস্কার প্রক্রিয়া শেষ হওয়ার পরই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব নেবে। এছাড়াও বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসার স্থান নেই বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। সেই সাথে স্ট্রিট জাস্টিসের যে অভিযোগ উঠছে তা অতিরঞ্জিত বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন ইস্যুতেও আলোচনা করেন তিনি। বলেন, বর্তমানে বিশ্ব যে অর্থনৈতিক ব্যবস্থায় আটকে আছে তাতে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি কার্যকর করা সম্ভব নয়। নুসরাত সেলিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করতে এখনও চক্রান্ত করছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। বন্দি চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তারা। বৃহস্পতিবার ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন দেশটির নেতারা।
অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করা ও আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি। অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক দাবি করেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের দোসররা। দিল্লিতে বসে শেখ হাসিনা এসব ষড়যন্ত্র করছে, তাই দ্রুত তাকে দেশে ফেরাতে হবে। দয়া করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। যদি স্বাধীন দেশের গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী আপনি হয়ে থাকেন, বন্দি চুক্তি যদি আপনার সরকারের স্বাক্ষর থাকে, তাই দেরি আর না করে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে 500-র দিকে মামলা হয়েছে, আজকে তাই তাকে হস্তান্তর করুন। এদিকে ছাত্র জনতার আন্দোলনে মাতোয়াইল এলাকায় পুলিশের গুলিতে নিহত সৈকতচন্দ্র দে এবং পারভেজের শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করতে যান বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, কথা বলার স্বাধীনতা ফিরেছে। বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বললেও কেউ আয়নাঘরে বন্দি করবে না। এজন্যই 17 বছর লড়াই করেছে বিএনপি। আমরাই আমাদের দেশকে গঠন করতে পারবো এবং আমাদের সেই স্বতঃস্ফূর্ত শক্তি, আমাদের সেই সম্ভাবনা, সেই মেধা এখানে রয়েছে, যাতে আমরা একটা সত্যিকারের এবং সচল কার্যকর গণতন্ত্রের দিকে আমরা যাতে এগিয়ে যেতে পারি। এখন সেই পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হবে। ছাত্র জনতার আন্দোলনে নিহত পরিবার এবং আহত সবার পাশে বিএনপি ভবিষ্যতেও থাকবে বলে জানান দলটির নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে আইনজীবী সমাবেশে এই আহ্বান জানান তিনি। এ সময় সরকারকে বিপ্লবের চেতনা ধারণ করার তাগিদ দিয়ে কারো খেয়াল খুশি মতো রাষ্ট্র পরিচালনা করা যাবে না বলে সতর্ক করেন জামায়াতের আমির। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে সরাসরি কোনো সমালোচনা না করলেও বিভিন্ন বিষয়ে সতর্ক করে যাচ্ছে জামায়াতে ইসলামী। প্রথম দিকে নির্বাচনের সময় নিয়ে কোনো প্রশ্ন না তুললেও এখন নিয়মিত তাগিদ দিচ্ছেন দলটির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে আইনজীবী সমাবেশে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচনের জন্য অফুরন্ত সময় দেয়া যাবে না। অনতিবিলম্বে তারা সংস্কারের বিষয়টা নিয়ে ডায়ালগ ওপেন করে এর একটা উপসংহারে উপনীত হবেন এবং তখন তারা সেইভাবেই আগাবেন। এটা যখনই একটা পূর্ণতার পর্যায়ে পৌঁছে যাবে, সাথে সাথে নির্বাচনী রোডম্যাপ দিয়ে দিতে হবে, আর দেরি করা যাবে না। বিগত সরকারের মদতপুষ্ট অনেক কর্মকর্তা এখনও গুরুত্বপূর্ণ পদে থাকায় সতর্ক করেন তিনি। এ সময় সরকারকে বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ থাকার তাগিদও দেন। জনগণ এই বিপ্লবের যে চেতনা অন্তরে ধারণ করেছে, এটা যেন কখনো আপনারা ভুলে না যান। এখানে কারো খেয়ালখুশি ব্যক্তিগত ইচ্ছা মতো চলার, বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই। এদিকে আন্দোলনে কোন দলের কতটা অবদান তা নিয়ে নানা চর্চা হলেও জামায়াত আমির আবারও জানালেন, জনগণের আন্দোলনে বিভাজন চান না তিনি। যারাই শহীদ হয়েছেন তারাই আমার, তারাই আমাদের, তারাই গোটা জাতির। আমরা শহীদদেরকে কোনো দলীয় সম্পত্তি বানাতে চাই না। গণঅভ্যুত্থানে শহীদদের প্রতিটি পরিবার থেকে একজনকে সরকারি চাকরি দেওয়ার পরামর্শ দেন জামায়াত ইসলামীর আমির। কারো কাছে হাত পাতার তার প্রয়োজন হবে না। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিবিরের বিরুদ্ধে রগ কাটার যে অভিযোগ তোলা হয় তার প্রমাণ নেই বলে দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি জেনারেল SM ফরহাদের। বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। রাজনৈতিক পরিচয় প্রকাশের পর ক্যাম্পাসে প্রথমবার আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি বলেন, এই বিষয়ে খুঁজলে ছাত্রলীগের নামে বেশি উঠে আসবে। ছাত্রলীগ যে ধরনের ঘৃণ্য কার্যক্রমে জড়িত ছিল তার প্রত্যেকটা বিচার হওয়া দরকার এবং যত ভিকটিম আছে তারা আইনি প্রক্রিয়া যাবে, আমরা এটা আশা করছি। এটা আমি সহজ করে বলি, আপনি রক কাটার লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন সব ক্রাইম আমি ছাত্রলীগের নামে, আপনি জাস্ট সার্চ করবেন। শিবিরের নামে কোনো ডকুমেন্ট কোনো কিছু পাবেন না। আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সাপোর্ট ফাইবার গ্লাস শীট, ব্যবসা এবার হবেই হিট। ঢাকা দক্ষিণ, উত্তর সহ 12টি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। সিটি কর্পোরেশনগুলো হলো ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ। এদিকে আলাদা প্রজ্ঞাপনে ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়েছে। গেল ১৯ আগস্ট সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল। এরপর সেখানে প্রশাসক নিয়োগ দেয় সরকার। ৩ পার্বত্য জেলা ছাড়া বাকি ৬১টি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করা হয়েছে। এসব জেলা পরিষদের চেয়ারম্যানদেরও আগে অপসারণ করা হয়। এর আগে স্থানীয় সরকার বিভাগ ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করেছিল। সব ক্ষেত্রেই প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। প্রতিনিয়তই কুয়াকাটা সমুদ্র সৈকতে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, আর জোয়ারের সময় আবর্জনা মিশে দূষিত হচ্ছে সাগরের পানি ও পরিবেশ। এছাড়াও ভাঙনে ছোট হয়ে আসছে সমুদ্র সৈকত। ভাঙন রোধে এখনই স্থায়ী ব্যবস্থা না নিলে বিলীন হবে কুয়াকাটা সৈকতের সৌন্দর্য। কুয়াকাটা সমুদ্র সৈকত, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে যে কাউকে। প্রতি বছর লাখো পর্যটকের আগমন ঘটে সাগরকন্যা খ্যাত কুয়াকাটায়। নানা সমস্যায় জর্জরিত দেশের বৃহত্তম এই সমুদ্র সৈকত। বর্ষা মৌসুমে তীব্র ভাঙনে ছোট হয়ে আসছে সৈকতের প্রস্থ। হুমকিতে রয়েছে মসজিদ, মন্দির, দোকানপাট ও টুরিস্ট পুলিশ বক্স। বিলীন হয়েছে কুয়াকাটা জাতীয় উদ্যান। পর্যটক ও ব্যবসায়ীদের ফেলা ময়লা আবর্জনায় দূষণ হচ্ছে পরিবেশ। এটা চারিপাশে দেখেন ময়লা আবর্জনা, অনেক দুর্গন্ধ, এটাতে পরিবেশ নষ্ট হচ্ছে। আশপাশের ভেরিবাদ যদি না হয় তাহলে মানে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ভাঙন রোধে বালু ভর্তি জিওব্যাগ ফেলা হলেও কাজে আসেনি। স্থায়ী সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আকর্ষণ করার জন্য যে কাজগুলো করা প্রয়োজন, আমাদের একটা সুদূর প্রসারী একটা প্রকল্প নেওয়া, সেটা আমরা প্রায় 700 কোটি টাকার একটু বেশি এরকম একটা প্রকল্প আমরা অনেক আগেই আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পরিষদ মন্ত্রণালয়ে আমরা দাখিল করেছি। সৈকতের জলরাশি জেলেদের মাছ ধরার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে সারা বছরই ছুটে আসেন দেশ বিদেশের পর্যটকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পর্যটনের সমস্যা, সংকট, সম্ভাবনা নিয়ে আরও জানাতে কুয়াকাটা ও বান্দরবান থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে কুয়াকাটায়, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরিদউদ্দিন আক্তার। ফরিদউদ্দিন, আমরা যেমনটি প্রতিবেদনে দেখছিলাম যে সমুদ্র সৈকতের যে ময়লা আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণ হচ্ছে, এটি কিন্তু পর্যটনে ব্যাপক বিরূপ প্রভাব ফেলছে। সেক্ষেত্রে পর্যটনের এই সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন? পর্যটক নগরী কুয়াকাটায় প্রতি বছর লাখ লাখ পর্যটকের আগমন ঘটে। মূলত সমুদ্রের গর্জন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেই কিন্তু এসব পর্যটকদের আসেন। তারা নানা উপস্থাপনা ও পর্যটকরাকে বিরক্তর ছাপ নিয়ে ফেরেন। বিশেষ করে দীর্ঘ 18 কিলোমিটার সৈকত, ভাঙন, অপরিচ্ছন্ন বীজ, সড়কের বেহাল দশা এর প্রধান কারণ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলাপাড়া কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজারে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে যে সড়কের বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, এই সব গর্তের বৃষ্টির পানি জমে দুরবস্থা হয়। বিশেষ করে পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এই সড়কে দিয়ে হাঁটা কিন্তু একদম দায় হয়ে পড়ছে। এছাড়া বিভিন্ন যানবাহনের ঝাঁকুনিতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তাই সড়ক নিয়ে পর্যটক স্থানীয় অভিযোগের শেষ নেই। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কুয়াকাটা সৈকত যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় এর দুর্গন্ধে পর্যটকদের মধ্যে অস্বস্তির ছাপ লক্ষ্য করা গেছে। এদিকে সমুদ্রের করাল গ্রাসে ছোট হয়ে এসেছে সমুদ্রের প্রশস্ততা। এই দুরবস্থা স্থানীয় সমাধানে এখনো নেয়নি কোনো উদ্যোগ। তবে অস্থায়ী ভিত্তিতে সড়ক মেরামত ও বিচের ভাঙন রোধে বালু ভর্তি জিওব্যাগ ফেলায় বীজ রক্ষায় কোনো কাজ আসেনি। তাই সড়ক ও বীজ রক্ষায় স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন পর্যটকরা। আমার সাথে কথা হয়েছে পটুয়াখালী এবার আমরা যাচ্ছি বান্দরবানে। আমাদের সঙ্গে বান্দরবান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং, পর্যটনের যে ধরনের সমস্যা এবং সংকট আমরা দেখতে পাচ্ছি, এটি উত্তরণে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ দেখতে পাচ্ছেন? দেখুন, বান্দরবানে 2022 সাল থেকেই এখানে কেএনএফ এর যে ঘটনা এবং এই
সন্ত্রাসীর যে নিধনের নামে যে অপারেশনগুলো হচ্ছে, এই অপারেশনের কারণে কিন্তু এখানে একদিক থেকে যেমন পর্যটনের ধস পড়েছে, অন্যদিকে এখানে নিরাপত্তার যে বিষয় সেটি কিন্তু প্রশ্ন সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। আরেকটু যদি বলতে চাই যে এই বান্দরবানে প্রথমত হলো এখানে কেএনএফ এর কারণে যে অভিযান, তার পরবর্তী যে বন্যা, পাহাড় ধস এবং চলমান রাজনৈতিক যে সংকট, এর মধ্যে কয়েকদিন আগেই যে পার্বত্য এলাকায় রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে যে সহিংসতা, এই সহিংসতা জের ধরে কিন্তু এখন বান্দরবানে পর্যটক নেই বললে চলে। আমি যদি একটু দেখাই যে এখানে সকাল থেকে যেভাবে ছুটির দিনগুলোতে বান্দরবান পর্যটন স্পট গুলোতে যেমন পর্যটকরা আসে, আমি কিন্তু দাঁড়িয়ে আছি মেঘলাতে এই সময়টাতে কিন্তু বিভিন্ন এলাকা থেকে যারা ভ্রমণ পিপাসু আছেন তারা কিন্তু এই এলাকায় প্রচুর বাসের একটি লাইন পড়ে যায় এখানে, এবং তারা কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে কিন্তু এখানে টিকিট কেটে কিন্তু এই মেঘলা পর্যটন স্পট দর্শন করে, এবং এখানে পিকনিক আয়োজন করা পারিবারিক থেকে শুরু করে সবাই কিন্তু এখানে ছাত্র সাধারণ মানুষ কিন্তু এখানে বেড়াতে আসেন। কিন্তু আপনি দেখবেন যে এই মেঘলা কিন্তু এখন প্রায় জনশূন্য হয়ে এভাবেই কিন্তু পড়ে আছে। তো এই বিষয় নিয়ে স্থানীয় যে জনপ্রতিনিধি আছেন এবং এখানে যারা স্থানীয় প্রশাসনের সাথে আমরা কথা বলছি, তারা যেমনটি বলছেন যে আসলে এই সংকট যতদিন না পর্যন্ত রাজনৈতিক ভাবে সমাধান এবং দেশের যে একটা অস্থিতি পরিস্থিতি বিরাজ করছে, এটি কে যতদিন পর্যন্ত স্থিতিশীল না হয় এবং এই পার্বত্য এলাকায় বান্দরবানের রুমা, থানচি এবং রুয়াংছড়ি যে সকল এলাকাতে আসলে পর্যটকরা যারা যায়, তা সেখানে যদি নিরাপত্তা জোরদার করা পাশাপাশি এবং এখানে যে অভয় দেওয়া হয়, তাহলে হয়তো পর্যটকরা আসতে বলে তারা কিন্তু জানিয়েছেন। পর্যটন শিল্পের সাথে জড়িত এখানে যে সাধারণ ব্যবসায়ী যারা আছে তাদের সাথে কথা বলছি, বাস মালিকের সাথে কথা বলছি, হোটেল মালিক সাথে কথা বলেছি, এবং এখানে টুরিস্ট পুলিশ আছে তাদের সাথে কথা বলছি। তারা যেমন বলছেন যে এখানে বান্দরবান শহরে আশেপাশে কোনো সমস্যা না থাকলেও কিন্তু পর্যটকরা কিন্তু যে দুর্গম যে পাহাড়ে চিম্বুক থেকে শুরু করে নীলগিরি, নীলদিগন্ত, রেমাক্রির, বড়মদক হয়ে যে এই সকল এলাকায় ট্যুরিজম স্পট গুলো আছে, সেখানে কিন্তু সাধারণ দর্শনার্থী কিন্তু সেখানে যেতে চান না নিরাপত্তা জনিত কারণে। তো এটি সমাধানের জন্য প্রশাসন এবং এখানকার যে ব্যবসায়ী যারা আছেন সকলেই কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ বান্দরবান পর্যটন স্পট গুলোর সর্বশেষ পরিস্থিতি। পর্যটনের সমস্যা, সংকট এবং সম্ভাবনার সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন কুয়াকাটা এবং বান্দরবান থেকে আমাদের সহকর্মীরা। কমিউনিটি ট্যুরিজমের মাধ্যমে দেশের দর্শনীয় স্থানগুলো পর্যটকদের সামনে তুলে ধরার পাশাপাশি রয়েছে তরুণদের কর্মসংস্থান তৈরির সুযোগ। রাজশাহীতে এর সম্ভাব্যতা যাচাইয়ে মাঠ পর্যায়ে শুরু হয়েছে কাজ। আগ্রহী তরুণদের প্রশিক্ষণ ও প্রণোদনা দেবে সরকার। নির্দিষ্ট এলাকার জনগোষ্ঠীর জীবনধারা, খাদ্যাভ্যাস ও সংস্কৃতি পর্যটকদের সামনে তুলে ধরতে কাজ করবে তারা। রাজশাহীর নওদাপাড়ার সাঁওতালপল্লী নিজেদের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি পর্যটকদের কাছে তুলে ধরছেন বাসিন্দারা। এ অঞ্চলে শিল্প কারখানা কম থাকায় কমিউনিটি ট্যুরিজমের মাধ্যমে পর্যটন খাতে কর্মসংস্থানের রয়েছে সুযোগ। রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জে বর্ষায় নৌকা ভ্রমণ কিংবা আমের মৌসুমে বাগান কেন্দ্রিক ট্যুরিজম হতে পারে নতুন সম্ভাবনা। বাগানগুলোতে আমরা ট্যুরিস্টদেরকে নিয়ে যাব, তারা নিজ হাতে আম গাছ থেকে পেড়ে খাবে, এটার মধ্যে একটা আনন্দ ফিল করবে। আর এই বিষয়গুলো ন্যাচারালি মানুষ এই বিষয়গুলো এখন পছন্দ করে। এরই মধ্যে সম্ভাবনা যাচাইয়ের কাজ শুরু করেছে ট্যুরিজম বোর্ড। প্রকৃতি বান্ধব পর্যটন, প্রান্তিক জনগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি দীর্ঘমেয়াদে স্থানীয়দের স্বাবলম্বী করে তোলাই এর লক্ষ্য। সেবা প্রদান করতে পারে, টুরিস্টের জন্য খাবার, তাদের আবাসন ব্যবস্থা এবং টুরিস্টদেরকে আশেপাশে এলাকাগুলো দেখানো, এই কাজগুলো যাতে করতে পারে সেই ধরনের প্রশিক্ষণ আমরা দিই। দেশের মানুষের জন্য হোক, ইন্টারন্যাশনালি হোক, প্রত্যেকের যেন পর্যটককে আকৃষ্ট করার জন্য যতটুকু ফ্যাসিলিটিস দেওয়া দরকার, সেটা আগে যে পরিমাণ ছিল তার চেয়ে আমি এতটুকু বলতে পারি যে আগের চেয়ে নজরদারিটা বেড়েছে। ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী রাজশাহী বিভাগে পর্যটনের জনপ্রিয় সাইট বা অঞ্চল ১৫২টি। দেশ বিদেশের দর্শনার্থীদের আকর্ষণে এবং আস্থা অর্জনে এ অঞ্চলকে ঘিরে বিশেষ পরিকল্পনার কথাও ভাবা হচ্ছে। মোস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। পর্যটন খাতের উন্নয়নে মহাপরিকল্পনা ঝুলে আছে ৫ বছর, আর প্রায় ১০ বছরে কোনো বৈঠকই হয়নি জাতীয় পর্যটন কাউন্সিলের। ফলে অপার সম্ভাবনাময় এই শিল্পে দৃশ্যত কোনো অগ্রগতিই নেই। এই অবস্থায় পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে বিশেষ পদক্ষেপ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের।
পর্যটন অর্থনীতিতে দক্ষিণ এশিয়ার দেশগুলো ভালো অবস্থানে থাকলেও সম্ভাবনাময় এই খাতকে পুরোপুরি কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। পর্যটনে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান এখনও 109তম। সরকারি নানা আশ্বাসও মিলছে না তেমন সুফল। দেশের পর্যটন খাতে সর্বোচ্চ নীতি নির্ধারণী প্ল্যাটফর্ম জাতীয় পর্যটন কাউন্সিল এনটিসি, কিন্তু সবশেষ 2015 সালের পর এনটিসির আর কোনো বৈঠকই হয়নি। ফলে 2019 সালে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন শুরু হলেও এখনও তা হয়নি অনুমোদন। এ মহাপরিকল্পনায় 2041 সাল নাগাদ বিদেশি পর্যটকদের উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি ও দেশীয় কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পর্যটন খাত সংশ্লিষ্টদের মতে মহাপরিকল্পনা বাস্তবায়নে যত দেরি হবে এ শিল্পে অব্যবস্থাপনাও তত বাড়বে। টেকসই উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও বিকাশ ঘটাতে হবে। বাংলাদেশকে যদি আপনি পজিশনিং মার্কেটিং করতে চান, বাংলাদেশকে যদি আপনি ব্র্যান্ডিংটাকে সুউচ্চ পর্যায়ে পৌঁছে নিতে চান, তাহলে সরকারকে ইনিশিয়েটিভ নিতে হবে এবং সরকারকে উচিত হবে পর্যটন সংশ্লিষ্ট সকলকে প্রায়োরিটি বেসিসে সুযোগ সুবিধা বৃদ্ধি করে দেওয়া। দেরি হলেও মহাপরিকল্পনা এনটিসিতে অনুমোদন হলে সুফল মিলবে বলে আশা ট্যুরিজম বোর্ড প্রধানের। মাস্টার প্ল্যানটা অনুমোদিত হবে জাতীয় পর্যটন পরিষদে। এই পর্যটন পরিষদ পুনর্গঠনের জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং দ্রুত এটার মিটিং আহ্বানের জন্য। তো ক্যাবিনেট ডিভিশন এটা পুনর্গঠনের জন্য কাজ করছে। আমরা আশা করি খুব দ্রুতই মিটিং হবে এবং আমরা এটা উপস্থাপন করব। বাংলাদেশ ভ্রমণে কানাডা, যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ সতর্কতা দিয়েছে তা প্রত্যাহার করতে কাজ চলছে বলেও জানিয়েছে ট্যুরিজম বোর্ড। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে ওরিয়ন গ্রুপের হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মামলা প্রত্যাহার সহ দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টদের বিচার দাবি করেন তারা। বৃহস্পতিবার বেলা 12:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্প্রতি ওরিয়ন গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র ও গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারের দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় 500 কোটি টাকা করে 2টি মামলা করা হয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দেশ টিভির বিরুদ্ধে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দেশ টিভির বিরুদ্ধে হয়রানিমূলক এই মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিক ও সর্বস্তরের সাধারণ মানুষ। মানববন্ধনে সাংবাদিকরা বলেন, ওরিয়ন গ্রুপ মানহানির মামলা দিয়ে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চায়। অন্তর্বর্তী সরকারের সংস্কারের এই সময়ও সাংবাদিকদের কেন কণ্ঠরোধ করতে মামলা হচ্ছে, এমন প্রশ্ন তোলেন সাংবাদিকরা। তথ্য প্রমাণের সব ডকুমেন্ট আমাদের আছে। আমরা জার্নালিজমের যত ইথিক্স আছে সব ইথিক্স মেনটেন করে আমরা এই রিপোর্ট করেছি। অতীতের মতো আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে, মানহানি মামলা দেওয়া হচ্ছে। এসব মানহানি মামলা গণমাধ্যমের অনুসন্ধানী সাংবাদিকরা ভয় পায় না। সাহস থাকে তো আপনাদের যখন আমরা যোগাযোগ করেছি তখন আপনারা কেন সামনাসামনি মুখোমুখি হতে পারেননি? তখন কেন আপনারা পালিয়ে বেরিয়েছেন? যে ধরনের নিয়মগুলো মানা দরকার প্রত্যেকটা নিয়ম মেনেই আমরা এটি সংবাদ প্রচার করি এবং আমরা দেখেছি গতকালকে আমাদের দেশ টিভিতে 2টি মামলা করেছে মানহানির, 500 করে 2টি 1000 কোটি টাকার মানহানির মামলা করেছে। যারা সাংবাদিক অনুসন্ধানী সাংবাদিকতা করে তাদের নামে কোনো ধরনের মামলা যেন না হয়। যে সংবাদ প্রচার করা হয়েছে সেই সংবাদ একেবারে তথ্যবহুল এবং উপযুক্ত প্রমাণ উপস্থাপন করেই টেলিভিশনের সংবাদ প্রচার করা হয়েছে। মানববন্ধনে বক্তারা ওরিয়ন গ্রুপের করা এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। আদালতে যখন আমরা দেখি যে অনেক টাকা মূল্যের মানহানি মামলা হয়, এটা শুধু আজকে না, সবসময় হয়েছে। এটা একটা বড় উদ্দেশ্য হচ্ছে যখন সংবাদকর্মীরা যেন উৎসাহ হারিয়ে ফেলেন সংবাদ করবার ক্ষেত্রে। সরকার এমন একটা ব্যবস্থা করুক যে কোনো ব্যক্তি সংক্ষিপ্ত হলে যেন প্রথমে প্রেস কাউন্সিলে যেতে হবে। দুর্নীতির খবর প্রচারে গণমাধ্যমের স্বাধীনতা চাই বলে মানববন্ধনে জোর দাবি তোলে সাংবাদিকরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইন্ডিপেন্ডেন্ট ও দেশ টিভির সাংবাদিকদের বিরুদ্ধে ওরিয়ন গ্রুপের মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ। গ্রুপটির দুর্নীতির বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক, প্রতিবেদক সহ 5 জনের বিরুদ্ধে 2টি মামলা করে প্রতিষ্ঠানটি। আর দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিবেদকের বিরুদ্ধে একই রকম মামলা করে ওরিয়ন।
মামলা দিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন ডিআরইউ নেতারা। বলেন, সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়, অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরাই তাদের কাজ। তথ্যবহুল সংবাদ প্রকাশের পরও এমন মামলা হয়রানিমূলক বলে মন্তব্য ডিআরইউ এর। 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 141 জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 829 জন। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা সিটির 352 জন আর 577 জন ঢাকার বাইরের রোগী। এদিকে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে গেছেন 810 জন। এবছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 27,384 জন। গত বছর দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ 3,21,179 জন রোগী আক্রান্ত হন। এর মধ্যে মৃত্যু হয় 1,705 জনের। সরকারি নির্দেশনার অভাবে বরিশাল মেডিকেল কলেজে পড়ে আছে 2টি পিসিআর মেশিন। এসব মেশিনে বিভিন্ন পরীক্ষা বন্ধ থাকায় ভোগান্তিতে রোগীরা। পরীক্ষা নিরীক্ষায় যেতে হচ্ছে ঢাকায়, গুনতে হচ্ছে বাড়তি টাকা। এদিকে দীর্ঘদিন পরে থেকে মেশিনগুলো নষ্টের আশঙ্কা দেখা দিয়েছে। হেপাটাইটিস বি, সি ও জরায়ুর ক্যান্সার নির্ণয়ের যন্ত্র থাকার পরও সুবিধাবঞ্চিত বরিশালের মানুষ। শেরেবাংলা মেডিকেলে 2020 সালে 2টি পিসিআর মেশিন বসানো হলেও এর কার্যক্রম গত ডিসেম্বর থেকে বন্ধ। এতে ঢাকা গিয়ে পরীক্ষার পেছনে 15 থেকে 20,000 টাকা গুনতে হচ্ছে রোগীদের। চিকিৎসা পেতেও দেরি হচ্ছে। তো আমাদের এখানে যদি সব হয়ে যায় তাহলে আপনার এই টাকাটা তো তাদের বেঁচেই যাবে, সাথে সময়ও বেঁচে যাবে। আর সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব এই ডায়াগনোসিস সম্ভব তত তাড়াতাড়ি আপনার চিকিৎসাও শুরু করা যায়। ল্যাব সংশ্লিষ্টরা বলছেন, সরকারি নির্দেশনার অভাবে তারা পরীক্ষা করতে পারছেন না। দীর্ঘদিন পরে থাকায় 30 লাখ টাকা দামের মেশিনগুলো নষ্টের আশঙ্কা রয়েছে। এইভাবে ডায়াগনস্টিক শুরু করি, সেখানে আমার এক্সট্রা ম্যান পাওয়ার দরকার। আমরা এই ডায়াগনস্টিক টেস্টগুলো করব কিনা এটার একদম ক্লিন কাট একটা নির্দেশনা দরকার। সরকারি প্রজ্ঞাপন দরকার যে এই টেস্টগুলো করলে আমরা কত টাকা করে সুবিধাভোগীদের কাছ থেকে নিব। বন্ধ থাকলে দীর্ঘদিন যেটা হয়, মেশিনের সার্কিট আছে, মেশিনের ডিফারেন্ট টাইপস অফ ইনস্ট্রুমেন্ট যেগুলি মাইক্রোচিপ আছে যার মাধ্যমে আমাদের কাজগুলি করতে হয়, সেগুলি নষ্ট হয়ে যায় এবং সেগুলি অকার্যকর হয়ে পড়ে। এটা যত বেশি চালু থাকবে তত বেশি আউটপুট আমরা এখান থেকে পাবো। বিভিন্ন ভাইরাস পরীক্ষার জন্য পিসিআর মেশিন ব্যবহারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি চেয়েছে কলেজ কর্তৃপক্ষ। সেই টেস্টের ব্যাপারে আমরা ঊর্ধ্বতন মহলে আমরা 2বার ইনফরমেশন দিয়েছি এবং তারা যদি ওখানে আমাদেরকে সেগুলা সুন্দর করে ডিজাইন করে দেয় যে কী কী টেস্ট করা যাবে এবং তার রেট, যদি সেই পরীক্ষার জন্য যে রিয়াজেন্ট যেটা লাগে সেটা যদি আমাদেরকে দেয় একসাথে, তাহলে আমরা অবশ্যই আমরা সেই টেস্ট করতে পারবো। বরিশালের 2টি সহ সারা দেশের প্রায় 250 পিসিআর মেশিন একই অবস্থায় রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী 6 অক্টোবর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। বৃহস্পতিবার বিকেলে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে আসন পেতে 29 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। 3 অক্টোবর আসন বণ্টনের ফল প্রকাশ করা হবে আর 5 অক্টোবর হলে নিজ নিজ রুমে উঠতে পারবেন শিক্ষার্থীরা। এরপর 6 অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু হবে। আসন্ন বিপিএল এর দিনক্ষণ চূড়ান্ত করেছে বিসিবি। প্লেয়ার্স ড্রাফট 16 অক্টোবর, 27 ডিসেম্বর আসর শুরু। থাকছে না 3 ফ্র্যাঞ্চাইজি। রাজশাহী ফিরছে নতুন মালিকানায়, খেলবে ঢাকা ও চট্টগ্রাম, জানিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। বিসিবিতে সংস্কার চলছে। ফারুক আহমেদের নেতৃত্বে 3য় সভা। টানা 3 বোর্ড সভায় উপস্থিত না থাকায় সদস্যপদ হারিয়েছেন অনেকেই। শূন্যস্থান পূরণে কাজ চলমান। স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন নিয়ে সিদ্ধান্ত হয়নি। বিপিএল এর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ফ্র্যাঞ্চাইজি তালিকায় এসেছে বদল। আগের 3টি বাদ পড়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থাকছে না। ফিরছে রাজশাহী, নতুন ব্যবস্থাপনায় আসছে ঢাকা ও চট্টগ্রাম। চিটাগংয়ের একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি
ওরা ফিরে এসছে, মানে ফার্স্ট ও সেকেন্ড এডিশনে খেলেছিল। আর আপনার রাজশাহী একটা টিম, তারা খেলতে চায়, মানে ইচ্ছা পোষণ করেছে। এর মধ্যে 3টাকে আমরা সিলেক্ট করেছি, তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, কেন খেলতে চায়। বিপিএলকে আকর্ষণীয় করতে নতুন প্রযুক্তির সংযোজন করতে যাচ্ছে বিসিবি, পাশাপাশি জোর দিচ্ছে আম্পায়ারিংয়ের মান উন্নয়নে। অবভিয়াসলি আম্পায়ারিং 2-3 বছর ডিআরএস এগুলো হকাই টকাই ছিল না, আমি জানি না, আগের আমার ডিরেক্টর বলতে পারবেন। ওগুলো থাকবে, প্রোডাকশনটা বেটার হবে, আপনার সব মিলিয়ে একটা আকর্ষণীয় করার চেষ্টা করব। তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনার প্রক্রিয়া স্বচ্ছ করার উদ্যোগ বিসিবির। গ্রাউন্ডস কর্মীদের জন্য সুখবর দিয়েছেন বোর্ড প্রধান। দীর্ঘদিন আমাদের কিছু গ্রাউন্ড স্টাফ, যেটা আমার আরেকটা জায়গা যেখানে আমি চিন্তা করেছি যে কিছু কীভাবে ইমপ্রুভ করা যায়, আমাদের লম্বা সময় কাজ করেছেন তারা। ওখান থেকে আমরা মাস্টার রুল থেকে মনে হয় আমরা পার্মানেন্ট করার চিন্তা করেছি। ডিজিটাল পদ্ধতিতে টিকিট বিক্রিতে গুরুত্ব দিচ্ছে বিসিবি। বাংলাদেশ সাউথ আফ্রিকা টেস্ট সিরিজে 70 থেকে 80 ভাগ টিকিট পাওয়া যাবে অনলাইনে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।